জুলাই বিপ্লবের ফলে তো আপনি এই দেশে আজকে এসে রাজনীতি করতে পারছেন, আজকে ঘুরতে পারতেছেন। আমার দেশ নেত্রীকে আমরা জানাজা পড়তে পারলাম, তাকে সশ্রদ্ধে সৎসালামে তাকে আমরা দাফন করতে পারলাম এসছে, যে দয়া করে 13 তারিখ পর্যন্ত কোনো চাঁদা তুলো না। বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে তার মধ্যে দুর্নীতি অন্যতম এক অভিযোগ, 2 নম্বর চাঁদাবাজি। এখন প্রশ্ন হলো ফ্যামিলি কার্ড কিংবা স্বাস্থ্যসেবা যেখানে যারা বাস্তবায়ন করবেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি মুক্ত থাকা। বিএনপি কি সেই দুর্নীতি মুক্ত করবার মতো আশ্বাস মানুষকে দিতে পেরেছে, বা জনগণের মধ্য থেকে আপনারা সেই রেসপন্সটা পেয়েছেন কিনা যে আপনাদের আশ্বাসে জনগণ এখন বিশ্বাস করতে শুরু করেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল কলাকুশলী এবং টিভি সেটের সামনে যারা বসে আছেন দেশ এবং বিদেশে। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মানুষ আসে, মানুষ পদে পদে শিক্ষা লাভ করে, শিখে। আপনার জন্মের পর থেকে, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পর থেকে যখন তার জ্ঞান গরিমা হয়, তখন থেকে শুরু হয়, তখন থেকে সে শেখার চেষ্টা করে, শিখে। বিএনপি এদেশের 3বার ক্ষমতায় ছিল, অর্থাৎ বিএনপি দলটার জন্মের পর থেকে প্রায় 50 বছরের তাদের রাজনৈতিক জীবনে নিশ্চয়ই তারা অনেক কিছুই শিখেছে। এই শেখার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে এই যে বিভিন্ন জন যে দেশটাকে শাসন করলো, বিভিন্ন দল, তার মধ্যে আওয়ামী লীগ করলো দীর্ঘ প্রায় 16 বছর, বিএনপি প্রায় 3-4-12 বছরের কাছাকাছি 10 বছর তো করেছে দুই টার্মে। এখান থেকে ভুলটা কোথায়? এই দেশের জনগণ কেন এখন পর্যন্ত স্বাধীনতা পাওয়ার 50 বছর পরেও এখন পর্যন্ত কেন বিশ্বের বুকে এখন পর্যন্ত কেন একটা সম্মানের জায়গায় যেতে পারে নাই, কিংবা তারা ইন্টারনালি দেশের মধ্যে তারা সুখ শান্তিটাকে তারা অর্জন করতে পারে নাই? সমস্যাটা কোথায়? সমস্যাটা কি এতদিন তো লাগার কথা না, শেখার। সেই শেখার জায়গা থেকে আমি বলছি যে বিএনপি এবারের যে ধাক্কাটা, সেটা 16 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি ফ্যাসিস্টের সাথে, 6 বছর 6.5 বছর দেশের একটি বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং আপনাকে আমি যেটা বলছি যে বিএনপি প্রশ্ন আমরা খোলাসা হলে আপনি বলতে পারবেন যে বিএনপি দীর্ঘ সময় আন্দোলন করেছে, বিএনপি গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, এবং বিএনপি অনেক ত্যাগ তিতিক্ষা আছে। আমার প্রশ্ন হলো, এই ত্যাগ তিতিক্ষার পর এখনকার বিএনপি সেখান থেকে শিক্ষা নিয়েছে, এরকম কোনো উদাহরণ কি আপনারা দিতে পারেন? হ্যাঁ, এই দলটা একটা মহাসাগরের মতো একটা বিষয়। এই দলের তার রাজনৈতিক কালচার, তার প্রার্থী বাছাই, প্রার্থী মনোনয়ন, তার ইয়েতে মানে এতদিনের শিক্ষাটা কোন জায়গাটাতে, নাকি সে আগের মতোই আছে? ওইটা আমি বলতে চাচ্ছি, আপনার কথাটা আমি ধরে বলতে চাচ্ছি যে বিএনপি দলটা একটা মহাসাগরের মতো দল। কখনো কখনো আমরা বলি দেশের 60% মিনিমাম 60% মানুষ বিএনপি করে, 60% না করুক, 50% করুক, 40% করুক, 70% করুক, একটা বিশাল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী, গোটা জনগোষ্ঠীটাই যখন বাংলাদেশের মানুষ যখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, তখন এই বিশাল একটা দলের মধ্যে একটা পোর্শন তো আপনার অশিক্ষা কুশিক্ষার মধ্যে দিয়েই বড় হয়েছে। তারপরে আপনার 16 বছরে হাসিনা যে অত্যাচারটা বিএনপির উপরে মূলত করেছে, এই স্বৈরাচারের এই অত্যাচারের কারণে লেখাপড়া 2-3টা জেনারেশন লেখাপড়াই করতে পারে নাই তারা। এই যে বললেন গুমের শিকার কিংবা হামলা শিকার, নির্যাতনের শিকার পরিবারগুলি ম্যাচাকার হয়ে গেছে। লেখাপড়ার জায়গাটা তারা কিন্তু আসলে স্থায়ী হতে পারে নাই, তারা কিন্তু থিতু হতে পারে নাই। এই জায়গা থেকে হয়েছে কি একটা পোর্শন, একটা বড় পোর্শন এখানে অশিক্ষা কুশিক্ষার মধ্যে দিয়ে তারা বড় হয়েছে। এরা কিছুটা অবুঝ মানে আচরণ করেছে, যেটাকে পুঁজি করেছে বর্তমানে বিরোধী পক্ষ যারা, যে হাসিনা পালায় যাওয়ার পরে নাকি এবার চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে। একটা শ্রেণী তো বললাম যে অশিক্ষা কুশিক্ষার মধ্যে যারা বড় হয়েছে তারা কিছুটা এই মহাসাগরের মতো দল 1% এটা করেছে। সেখান থেকেও তো শেখার আছে। সেই শিক্ষণীয় জায়গার থেকে তো আমাদের নেতা তারেক রহমান সাহেব ও তার মা, আমাদের গণতন্ত্রের মা যাকে আমরা বলি, আমাদের নেত্রী, দেশের নেত্রী, যে 6 বছর কারাগারে ছিল বিনা অপরাধে, শুধুমাত্র হাসিনার সাথে হাত মিলালেই কিন্তু সে কিন্তু বাইরের জীবনটাকে কিন্তু উপভোগ করতে পারতো, কিন্তু তিনি কিন্তু সেটাকে আলিঙ্গন করেন নাই, তিনি কিন্তু জেলটাকে আলিঙ্গন করেছিলেন। জেলের মধ্যে কষ্ট স্বীকার করে দিনের পর দিন স্লো পয়জনিং করেছে স্বৈরাচার তাকে, তারপরেও মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু তিনি কখনোই এদেশের মানুষকে তিনি ওই পথে ছেড়ে দেন না যে পথে গেলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্যটা ডুবে যাবে। সেই মানুষ, সেই নেত্রীর সন্তান, যাকে মৃত্যুর পরে দেশের মানুষ বাদ ভাঙা জোয়ারের মতো সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা গলিতে দাঁড়িয়ে গেল শুধু আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে। সেই তার সন্তান অবশ্যই যে
মানুষের কাছ থেকে যে আউটপুট ইয়েটা পাচ্ছে সারা দেশে, উনি যে এই নির্বাচনকে নিয়ে তিনি যেখানে যেখানে যাচ্ছেন, মানুষের জোয়ার, মানুষ কি চাচ্ছে তার কাছে, মানুষ চাচ্ছে মানুষের পরিবর্তন। জোয়ারের সামনে আমি যে বলছি, আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, প্রথম কথার উত্তরটা আমি পাই নাই, যে একেবারে যে পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন আন্দোলনের পরে যে বিএনপি সুযোগ পেয়েছে বাংলাদেশে, সেই সুযোগে তারা কি পরিবর্তিত বিএনপি হিসাবে, যে বিএনপির বিরুদ্ধে ইতিপূর্বে যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগগুলো বিএনপি মানে অতিক্রম করতে পেরেছে কিনা, ওই উত্তরটা আপনি এখনো দেন নাই, পরে দেবেন। আর 2 নম্বর বিষয় যে প্রশ্ন করে যাবো, যে আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো তো কাগজে কলমে কিছু আছে, এবং আপনাদের চেয়ারম্যান বিভিন্ন জনসভায় গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, এমন এমন প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবে নাই। যেমন ধরুন, যদি একটা কথা বলি, নীলফামারীতে মেডিকেল কলেজ করবেন, মেডিকেল কলেজ আগে থেকে আছে, কিংবা কুমিল্লাতে আপনারা ইয়ে করবেন, ইপিজেড করবেন, ইপিজেড আগে থেকে আছে। তো এগুলো কি শুধুমাত্র বলবার জন্য বলা, নাকি এগুলো যদি কোনো স্টাডি নাই বা কোনো চিন্তা ভাবনা আপনাদের মধ্যে নাই, এগুলো নিয়ে একটু কথা বলবেন। আমরা একটু আসি ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার আপনার কাছ থেকে। জামায়াতে ইসলাম এখন পর্যন্ত যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সবগুলোই মোটামুটি আপনারা যে করেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদের প্রতিশ্রুতিগুলো সবসময়, মানে আপনাদের প্রতিশ্রুতি কি হবে তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় বিএনপির যে সমস্ত প্রতিশ্রুতি আছে সেগুলোকে ডিফেম করে আপনাদের মূল টার্গেট। অন্য একটা বিষয় যুক্ত হয়েছে, যেটা যে আপনারা বলেছেন যে শরিয়া কায়েম করবেন না, বাট আপনারা ওই যে এখন মানুষের ব্যক্তিজীবীতে, মানে ব্যক্তিগত পর্যায়ে, যেটাকে ব্যক্তিগত পর্যায়ে যে শরিয়া কায়েম আছে, সাথে আপনারা কৃষিতে শরিয়া কায়েম করতে চেয়েছেন, এইগুলো যদি একটু ব্যাখ্যা করেন। বাস্তবতা কি আছে কৃষিতে শরিয়া বাস্তবায়ন করবার মতো? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে একটু ভাই যেটা শুরু করছিল ওখান থেকে একটু শুরু করি, তারপরে আপনার প্রশ্নের উত্তরে আসি। প্রশ্ন হচ্ছে যে আমার সামনে, আমি এতক্ষণ আপনারা প্রশ্ন করতেছেন তখন আমি পড়তেছিলাম যে বিএনপির ইশতেহারে দুর্নীতি দমন সম্পর্কে কি লিখছে। প্রথম লাইনটা খালি একটা লাইন পড়ি। 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে দুর্নীতি দমনে বিএনপি সরকার কঠোর পদক্ষেপের ফলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। আর এর নিচেই আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টটা পড়তেছি। টিআইবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2001 সাল থেকে 2005 সালে টানা 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল। সো এই দুটাকে যদি পাশাপাশি বলা হয়, আগে কেন আমরা ইশতেহার দিই? না, আপনি ওই দুটাই বললেন আগে পাশাপাশি। না, এটাই বলতেছি। প্রথম কথা হলো ওনারা বলতেছে যে এই কথাটা কি বললো, যে 2001 সালে দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ, দুর্নীতির দমনে বিএনপি সরকার কঠোর পদক্ষেপ ফলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। হ্যাঁ, 2001 সালে। হ্যাঁ। আর টিআইবি বলতেছে 2001 সাল থেকে 2005 সাল টানা 5 বছর বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল। তার আগে কে ছিল ক্ষমতা? তার আগে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ ছিল, হ্যাঁ। হ্যাঁ, 2001 সালে তো বিএনপি ক্ষমতা 2001 সালে আসলো, প্রথমবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, টানা 5 বার, 2005 সালে 5 বার। এই মানে দুর্নীতি বিএনপির আমলে যেটা হয়েছে, তথ্য বলছে বিএনপির আমলে প্রথম বিএনপি সবসময় দুর্নীতি ইন্ডেক্সে উন্নতি করেছে, অবনতি হয় নাই। হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন থেকে বের হতে, তারা যে অবস্থান নিয়েছে এটার থেকে বের হতে একদিন সময় লাগে। সেখান পর্যন্ত বিএনপি প্রথমবার যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট দিনকে দিন বেড়েছে, কমেনি। এবং এবারে বিএনপি দুর্নীতি দমনের চেষ্টা করেছে। এইখানে আমার কথা হলো, আপনি 5 বারই হয়েছেন, 5 বারে হয়েছে, লাস্টবারে গিয়ে পয়েন্ট একেবারেই অনেক বেশি পেয়েছে বিএনপি। হ্যাঁ, তার মানে এটা কি? পয়েন্ট কমলে তো কমলে হচ্ছে আপনি দুর্নীতি না, পয়েন্ট কমলে হচ্ছে আপনি দুর্নীতিতে কি করছেন? হ্যাঁ, দুর্নীতিতে কিছু আপনি দুর্নীতিগ্রস্ত। আপনি যে পয়েন্টে বলছেন, আমরা কথাটা হলো এখানে যে দুর্নীতি বিএনপি না, সমস্যাটা কিন্তু দেশে। এটা কিন্তু এইভাবে চিন্তা করতে হবে যে একটা সরকার চালালো 5টা বছর, একটা দেশের ওই ইন্ডেক্সটা কমলো বাড়লো, ইজ ইট এ বিগ ডিফারেন্স? আপনি চ্যাম্পিয়ন থাকতেছেন তারপরও, তার মানে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো ইফেক্টিভ হচ্ছে না দুর্নীতি দমনের। এবং গত এই 18 মাসে, যেমন আমি একটা বক্তব্য শুনলাম সেদিন, একজন এমপি পদপ্রার্থী বলতে, দয়া করে 13 তারিখ পর্যন্ত চাঁদা তুলো না। এটা প্রকাশ্যে আসছে এবং সব জায়গায় আসছে যে দয়া করে 13 তারিখ পর্যন্ত কোনো চাঁদা তুলো না। আমার ব্যক্তিগত কথা হলো যে দুর্নীতি বাংলাদেশ জামাতে ইসলাম যে কার্ড করছে 5টা কার্ড, এবং দুর্নীতি কিভাবে বন্ধ করা যাবে, কেমন করে বন্ধ করা যাবে, এটা কিন্তু সে স্পেসিফিকলি সেই জায়গায় বলছে। আজকে আপনি যদি এই ইয়াটা পড়েন, তারা বলছে দুর্নীতি 2টা জিনিস হচ্ছে ভেগ রাখছে বিএনপি। একটা হচ্ছে জুলাই সনদে অগ্রাধিকার দেওয়া যাবে, জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার পাবে, প্রায়োরিটাইজ করবেন আপনি জুলাই সনদ। কি আপনাকে এই লেজিটিমেসি কে দিল? জুলাই বিপ্লবের ফলে তো আপনি এই দেশে আজকে এসে রাজনীতি করতে পারছেন।
আজকে ঘুরতে পারতেছেন, আমার দেশনেত্রীকে আমরা জানাজা পড়তে পারলাম, তাকে সশ্রদ্ধে সসালামে তাকে আমরা দাফন করতে পারলাম এই জুলাই বিপ্লবের ফলে। আপনি জুলাই সনদ সাইন করে আবার কেন এই কথাটা আপনার ইশতেহারে বলতেছেন কি জুলাই সনদে বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে? এটা কি জাতির সাথে প্রতারণা না? আপনি অগ্রাধিকার আপনি বলবেন জুলাই সনদ বাস্তবায়ন হবে, এর তো আর দ্বিতীয় কিছু নাই। জুলাই সনদে তখন আপনি সাইন করছেন, ইউ আর কন্ট্রাকচুয়ালি বাইন্ড, তখন আপনি কেন বলেন অগ্রাধিকার দেওয়া হবে? আচ্ছা, ঠিক সেরকম দুর্নীতির বিষয়ে আমাকে ওখান থেকে পড়ে 2টা লাইন পড়ে দেখান, দুর্নীতি এইভাবে কমানো হবে এরকম কোনো প্রসিডিওর বলা আছে কিনা। গেল, এবার আপনি আসছেন আপনার প্রশ্নে আসেন সরিয়া নিয়ে। কৃষিতে সরিয়া, আপনি বলছেন কৃষিতে সরিয়া কিভাবে ইউজ করা হবে? জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, কৃষকের লোন যদি আপনি সুদমুক্ত লোন দিতে পারেন, যেখানে সুদ থাকবে না, তাহলে কি সেটা সরিয়া ভিত্তিক? তো আর একটা জিনিস আছে, আপনি বোধহয় এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল কি খারাপ খেজুর আর ভালো খেজুরের বিক্রির সময়, আপনি তো এই বিষয়গুলো তো খুব ভালো জানেন। প্রশ্ন হচ্ছে যে খারাপ গম 200 দিয়ে ভালো গম 100 নিব, এটাও হবে না। প্রথম জিনিস হচ্ছে আমার এখানে আমরা কি বলছি, যেমন আপনাকে দেখেন আপনি এলডিসিতে উত্তরণ হচ্ছেন, তার প্রথম একটাই শর্ত দেওয়া আছে, ভর্তুকি দিতে পারবে না। কি দিতে পারবে না? বিএনপির ইশতেহারের মধ্যে বলে দিচ্ছে তারা কৃষিতে ভর্তুকি দিবে। কিছুতে যেদিন আপনি ভর্তুকি দিবেন সেদিন তো ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে না। তাহলে ভর্তুকি না দিয়ে আপনাকে কী করতে হবে? এইখানে এর আগেও বলছি আপনাকে, ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু সরিয়া ভিত্তিক লোন দেয়, ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যান্ট দেয়। তা আপনি শুধু সেই গ্র্যান্ট নিয়ে কৃষককে আপনি ফ্রি যখনই দেওয়া হচ্ছে আমাদের দেশে, যেমন একটা কথা বলি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কোথায় থেকে আসছে আপনি জানেন? সমাজতন্ত্রকে ঠেকানোর জন্যে যখন আমাদের দেশে চৈত্র মাসে কোনো কাজ থাকতো না, তখন প্রচুর এই সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু সমস্ত বিদ্রোহ জানি চৈত্র মাসে হতো। তখন আমেরিকা বললো গম দিব তোমাকে, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি নদীতে বাঁধ দিতে পারবা, কিন্তু সে মাটির বাঁধ হতে হবে, এবং সে বাঁধ কি হতে হবে? সে বাঁধ হাইলি ওটাকে ডাম্প করা যাবে না। মানুষ কোদাল দিয়ে মাটি কাটবে, কেটে ওখানে বাঁধ দিবে, যাতে আগামী বছর আবার বন্যা আসলে ওটা ভেঙে যায়। সরকার বলে কেন? বলে লোকগুলোকে চৈত্র মাসে বিজি রাখো, নাহলে তোমার দেশে সমাজতন্ত্র কায়েম হয়ে যাবে, কারণ ওরা বিক্ষোভ করবে। সো সেই কাভিখা আসলো কিসের থেকে? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। সেটা কি গম দেওয়া হবে তোমাকে এই 3 মাস, তুমি মাটি কাটবা, কেটে নদীর ধারে তুমি একটা রাস্তার মতো করবা, পরের ইয়াতে কি হয়? আরও একটা জিনিস সেটা বলছে যে ডাম্পিং করা যাবে না এই মাটি। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ডাম্পিং মানে বোঝেন যে আপনি বুলডোজার দিয়ে মাটিকে শক্ত করতে পারবেন না, কারণ শিয়াল তলে গর্ত করতে পারবে না। আপনি যে জিনিস চিন্তা করি, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেওয়ার আগে সেটা চিন্তা করে। শিয়াল কেন গর্ত করতে পারবে না? শিয়াল যদি গর্ত করতে না পারে, পানি ঢুকবে না, ওটা লুজ হবে না, ভেঙে যাবে না। আমরা যখন এটাকে বলা হয় যে এই ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় কম্প্রেস করা, এই সি2সি বা যে কোনো পাইলিং করা হয় কম্প্রেস করার জন্য, যাতে ওটা পাথরের মতো শক্ত হয়। আপনাকে প্রথমেই দেয় কাবি খাতে কোনো কম্প্রেস করা যাবে না। সো এই জিনিসটা আমি এই জন্য আপনাকে উদাহরণ নিয়ে আসলাম। কৃষিতে আমাদের বিপ্লব করতে গেলে কৃষকের হাতে আমরা ঋণ আগে মওকুফ করে দেওয়া হয়েছে। দেখেন 2টা গরুর বলদের জন্য মানুষকে চেকের মামলা খেতে হয়েছে। সেই জায়গাতে একটা ড্রাস্টিক পরিবর্তন আনার জন্য, যেমন শরিয়ার কথাটা এই কারণে বলা হয়েছে, তোমাকে আমি লোন দিব, লোনটা তোমাকে ফেরত দিতে হবে, এবং কিন্তু তোমাকে এই লোনটার জন্য ইন্টারেস্ট গুনতে হবে না। আর একটা জিনিস আছে, তাতে এই টাকাটা রিকভারি কীভাবে হবে? ধরে নেন এবছর ফসল হলো না, যদি ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট বাড়বে, আর ফসল না হলে কি হবে? আপনি এটাকে রিশিডিউল করে দিচ্ছেন যে নেক্সট আচ্ছা ঠিক আছে তোমাকে আরেকটু অ্যাডিশনাল দিলাম, যেটা সূরা বাকারাতে আছে যেভাবে দেওয়া। সো দ্যাটস দ্য কৃষির হচ্ছে আমরা যেটা বলতেছি সরিয়া নিয়ে। বলেন, জাকাত ভিত্তিক বলছিলেন। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন আপনি বোধহয় এই যে আজকে যে চিফ ইলেকশন কমিশনার আছেন, উনিও একটা সংস্থার সাথে জড়িত, যে জাকাত ম্যানেজমেন্ট ফান্ড। এই জাকাত ম্যানেজমেন্ট ফান্ডে এই আমার দেশের অলরেডি বড় বড় লোকেরা টাকা দেয়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে সেই টাকাটা ইমপ্লিমেন্ট করা। ব্যক্তি পর্যায়ে আমরা জাকাত দিতে পারতেছি, রাষ্ট্রীয় পর্যায়ে পারতেছি না। জাকাতটা কি? জাকাতটা হচ্ছে আপনার যে উদ্বৃত্ত যে টাকা 2.5%, এটা তো আপনি জানেন কত শোনা। জাকাত হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, হলো মানে ট্যাক্সেশন সিস্টেমের একটা পার্ট, ওয়ান অফ দ্য পার্ট। তাহলে একটা মানে এটা কি পার্বত্য চট্টগ্রামের মতো হবে যে একটা মানুষ প্রথমত সরকারকে ট্যাক্স দেবে, তারপর তাদের রাজাকে ট্যাক্স দেবে, অন্যদিকে তাদের জেলা পরিষদকে ট্যাক্স দেবে, এরকম কিছু না? এখানে হচ্ছে 3টা জিনিস আছে। এটা নিয়ে আমি সিরিয়াসলি এটা নিয়ে কথা বলছি, যে জিজিয়ার কথা আসছে, হ্যাঁ জিজিয়ার কথা আসছে না, ভ্যাটের কথা আসছে, ট্যাক্সের কথা আসছে। যেমন ধরে নেন ট্যাক্স রাষ্ট্রীয়ভাবে কি হলো, ট্যাক্স দেওয়া হচ্ছে একটা স্লট করে দেওয়া আছে।
আমাদের এই যে বাংলাদেশ জামাত ইসলামের এবার ইশতেহারের আগে কিন্তু পলিসি সমিটে এটা সুন্দর করে বলে দেওয়া হয়েছে কিভাবে, যেমন আমি আপনাকে বলি, এনবিআর আজ পর্যন্ত 4 লাখ কোটি টাকার বেশি ট্যাক্স ভ্যাট আহরণ করতে পারেনি। আর আমাদের প্রতি বছরের বাজেট কত? 7.5 লক্ষ কোটি টাকা। হ্যাঁ। তাহলে 3 লক্ষ কোটি টাকা প্রতি বছর আপনাকে কিন্তু বাইরে থেকে কি করতে হচ্ছে? ঋণ নিতে হচ্ছে। এবং আর একটা জিনিস দেখেন, আমার টিন নেওয়া আছে 1,12,00,000 লোকের, টিন খোলা আছে 1,12,00,000 লোকের, ট্যাক্স রিটার্ন ফাইল করে মাত্র 34 লাখ লোক। 34 লাখ লোক ট্যাক্স রিটার্ন ফাইল করে, আর 1,12,00,000 লোকের টিন নাম্বার নেওয়া আছে। আপনি যদি এই 34 লাখকে 1 কোটিতেও নিয়ে যেতে পারেন তাহলে পরিধিটা বেড়ে গেল। আচ্ছা, এবার আপনার উত্তরে আমি আসি। আমি ট্যাক্স এবং ভ্যাটের একটা স্লট করে দিলাম। এবার কথা হলো, যে ব্যবসা করবে, যে মুসলমান, সে কি দিবে? সে তার কি দিবে? সে হচ্ছে জাকাত দিবে অন টপ অফ ইট। কিন্তু আপনি আবার বলুন, সেই জাকাতটা কোথায় দেয়? আমরা জেনারেলি ব্যক্তি পর্যায়ে দিই। বাংলাদেশ জামাতে ইসলাম চাচ্ছে এটা ইনকারেজ করতে, তুমি ব্যক্তি পর্যায়ে না দিয়ে তুমি এটা স্টেটে দাও। না, আমি ওইটাই বলতেছি যে আমি যদি মানে রাষ্ট্র পর্যায়ে জাকাত দেই তাহলে একটা ট্যাক্স দিব না? না, ট্যাক্স দিবেন, ট্যাক্স দিবেন, ট্যাক্সও দিব, জাকাতও দিব। এখন কি তাই দিচ্ছেন না? এখন দিচ্ছি তো। আমার রাষ্ট্র এবং ধর্ম আমি সেপারেট পালন করি না, এখানে হচ্ছে সব। আপনি যখন রাষ্ট্র এবং ধর্মকে একসঙ্গে করছেন তখন বিষয়টা না, আমার জন্য আমরা ধর্ম আর রাষ্ট্রকে এক না। কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে ধর্ম ভিত্তিক রাষ্ট্র না, রাষ্ট্রটা ব্যবস্থাপনায় দেওয়া আছে কোরআনে সুন্নাহয় যেভাবে বলা আছে সেইভাবে। প্রথম দিকে কি মনে আছে, বদর বর্ণযুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যার যা আছে তাই না। আমি যদি বলি যে আপনি যে ব্যবস্থার কথা বললেন, যদি ওইটা থেকে থাকে সেখানে একটা গ্রুপ জয়ী, একটা গ্রুপ পরাজিত, তাই তো? কেমন করে? মানে যার সম্পদ বেশি আছে সে দিবে না বেশি? আর সেটা তো আমি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বলছি, শরিয়া কিন্তু আমি আস্তে আস্তে কাজ করতেছি। হ্যাঁ, ট্যাক্স দিবে তো তারা। ইয়া কি দিত, মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বড় লোকরা কি দিত? জাকাত দিত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রথমে কি দিত? জাকাত দিত। হ্যাঁ। এবং সেই জাকাতের তখনকার পপুলেশন, তখনকার যে সমাজের ব্যবস্থায় জাকাত ছিল, এবং জাকাতটাই ধরে নেওয়া হতো ওয়ান সর্ট অফ ট্যাক্স। হ্যাঁ। আমাদের এখানে ভ্যাট পরে আসছে না, ভ্যাট আসছে, তার সাপ্লিমেন্ট ট্যাক্স আসছে, তার অ্যাডভান্স ট্যাক্স আসছে। জামাত ইসলামের সবচেয়ে বড় চাওয়া হলো কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি একই মানুষের উপরে ভ্যাটও রাখবেন, ট্যাক্সও রাখবেন। ভ্যাট থাকলে প্রোডাক্টের উপর ভাই, হ্যাঁ, আপনার পার্সোনাল ইনকামের উপরে আপনি বছরে যে টাকাটা কামাই করতেছেন তার উপরে তো আপনার জাকাতটা আসতেছে, তাই না? আর প্রোডাক্টের উপর আসতেছে কি? ভ্যাট। প্রোডাক্টের উপর একটা ভ্যাট, আর আপনার পার্সোনাল সারা বছরে যে মুনাফা করবেন সেই মুনাফার উপরে আপনি দিচ্ছেন হচ্ছে কি? খাচ্ছে আমি যে ভোক্তা, সে দিচ্ছে ভ্যাট, কথা কিন্তু বুঝুন। যে বিক্রেতা সে দিচ্ছে ট্যাক্স হয়ে গেল। দুই গ্রুপ থেকে নিচ্ছেন আপনি, নিলাম। সাথে যুক্ত হচ্ছে দুইজনের উপর যুক্ত হচ্ছে আবার জাকাত। না, দুইজনের উপর যুক্ত হচ্ছে কেমন? প্রোডাক্টের উপর জাকাত হলো কেমন করে? আপনি যদি প্রফিট করেন তবে আপনি তো জাকাত দিবেন, প্রফিট না করলে আপনি জাকাত দিবেন কিভাবে? প্রফিট করে তো ট্যাক্স দিচ্ছি। না, আপনি প্রফিট করে ট্যাক্স না, আপনি এই জায়গায় হচ্ছে শুভঙ্কর, আপনি প্রফিট করেন আর লস করেন, প্রোডাক্টের উপর আপনাকে ভ্যাট দিতেই হবে। আপনি কোম্পানি লস করছে 10,000 কোটি টাকা, কিন্তু তার প্রতিটা প্রোডাক্টের উপর কিন্তু ভ্যাট আসতেছেই। আপনি একটা জিনিস মানে পরে এসে আপনার জিজিয়া কর্ণের কথা বলবো। পিঙ্কু ভাই, আপনার কাছে যে আসছিলাম, মানে একেবারে আপনারা যে প্রতিশ্রুতি করে দিচ্ছেন সেই প্রতিশ্রুতি কি শুধুমাত্র সামনে যা মনে আসছে তাই বলছেন, নাকি এটা আপনাদের কোনো স্টাডি আছে? মানে একটা জায়গায় এগুলো কেন যা মনে আসছে তাই বলছে, এই কথাটা তো আমি অবজেকশন দেই। অবজেকশন কেন দিবেন? উদাহরণ দিচ্ছি আমি। না, আমি বলি যে আপনি আজকে দেখছেন যে বিএনপির যে প্রধান আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তিনি কিন্তু যে ফ্যামিলি কার্ড বলেন, তারপর ওই অঞ্চলের কোনটা কি মানে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেইগুলি আপনি কোনোটা স্লিপ অফ টাং হইতে পারে। এত বড় প্রোগ্রাম প্রতিদিন করছেন একটা জায়গা থেকে একটা, যেমন ফরিদপুরে ভুট্টা বলতে গিয়ে উনি সয়াবিন বলে ফেলেছেন। এটা আপনি দোষের কিছু, আপনি যদি দোষ ধরেন অনেক রকম দোষ ধরতে পারবেন। এখন আপনি জামাত ইসলামের যে দুর্বোধ্য, যে তাদের যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া যে আইন কানুন, তারা যে একটা দুর্বোধ্য পাবলিকের কাছে একটা বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা প্রথমেই জান আপনি যে আপনি কিন্তু শরিয়া আইনের জায়গা থেকে, যেখানে সৎলোকের শাসন এবং ইসলামী আইন মানে শরিয়া আইন যারা কায়েম করার জন্য এতদিন তাদের মূল স্লোগান ছিল, সেখান থেকে তারা হঠাৎ করে বের হয়ে আসছে, শরিয়া আইন থেকে তারা বের হয়ে আসছে। এখন কি হয়েছে, শরিয়া আইন মাফিক তারা কি করবে? আপনি একটু আগে যে কৃষি করবে, এই যে এই সমস্ত আমি মনে করি পারিবারিক আইন আর আমার কাছে একটা ভণ্ডামি মনে হচ্ছে। সেটা হচ্ছে যে টোটাল সিস্টেমটাকে বাদ দিয়ে একটা ব্রকেন সিস্টেমের মধ্যে গিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে জনগণকে? জনগণ কিন্তু পিছনে এই যে পিছনের থেকে যে আমরা শিখি নাই, কিংবা আমরা যে রাষ্ট্রকে তৈরি করতে পারলাম না, ভুলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এমন একটা জায়গায় গেলাম যেখানে আজকে 2001 সালে যেখানে দুর্নীতিতে কেউ বলে চ্যাম্পিয়ন ছিল, কেউ বলে দুর্নীতি কম, এসব ভাই বললো, আমার সমালোচক উনি বললেন
শাহরিয়ার ভাই বললেন যে 2001 সালে যখন বিএনপি দুর্নীতি রোধ করার জন্য চেষ্টা করেছে সেইবার কিন্তু সেখান থেকে কিন্তু বের হয়ে আসছিল, কিন্তু টিআইবি বলছে যে না, 5 বছরই দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তা আপনি দেখেন সেই সময় কিন্তু জামাত ইসলামের 2 জন মন্ত্রী কিন্তু ওই সময় কিন্তু এই ক্যাবিনেটে ছিল। কিন্তু আমি তাদেরকে ছোট করছি না, বলছি যে আপনারা যে কথা বলেন, কথা বলার আগে একটু ভূত ভবিষ্যৎ অতীত এগুলি সব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। তো যে তারা ওইখানে ছিল, আপনারা দায় নিতে চান না কেন? তাহলে আপনাদের দায়ও তো আছে এখানে। ওনারা যেখানে ছিল তারা তো ক্যাবিনেটে বসতে পারছে, তারা তো দেশের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে বসতে পারছে, তারা তো ভুল ধরা দিতে পারতো, তারাও ভুল ধরে না, উল্টা তারা এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় তাদেরকে সরানো হয়েছে, মতিউর রহমান নিজামী সাহেবকে সরানো হয়েছে। কি কারণে সরানো হয়েছে সেটা ভিন্ন বিষয়, সেই প্রেক্ষাপটে আলোচনা করা যেতে পারে। তো সুতরাং আপনাদের দায়টাকে নিতে হবে আগে। আপনি যে একটু আগেই বললেন যে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যে কি বলছে প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি দিচ্ছে কিংবা জামাত ইসলাম দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, এই দেওয়ার জায়গা থেকে যে দিচ্ছে, এবং নির্বাচনে যদি মানুষ যদি এদেশের জনগণ যদি কনভিন্স হয় তাদের এই ভৌতিক কথাবার্তায়, তারপরে তারা দেখবে 5 বছর হোক আর 10 বছর হোক আর 2 বছর হোক তারা কি করলো। আমরা কিন্তু এখনো কিন্তু বলতে পারছি না যে পিছনে আমরা এই ভালো করেছিলাম, সেটা রেজাল্ট ছিল ভালো কেউই করে নাই, যার জন্য এখন শিখার পরে যে ভালো হইলো না কেন, সেখান থেকে যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারে কোনো দল, তাহলে তো মনে করেন যে এই জাতিতে এইভাবেই তো না কষ্টের সাগরে আপনি বিএনপির পক্ষটা বলুন যে বিএনপি কি ওই জায়গা থেকে বেরোয় আসতে পারছে কিনা। সত্যিকার অর্থে বিএনপির বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগটা আছে, আমি আবার বলছি, আমি দুর্নীতি বলতে শুধুমাত্র কিন্তু আমরা যেটা বুঝি সেটা বলছি না, অনিয়ম করা, স্বচ্ছতার অভাব, এই সব কিছু মিলিয়ে তো দুর্নীতি। তো বিএনপি গেল 17 বছরে যে আন্দোলন করলো, যে পোর খেয়ে আসলো, তো পোর খাওয়ার পর তো খাঁটি শোনা হওয়ার কথা, বিএনপি সেই খাঁটি শোনা হতে পেরেছে কিনা। আপনাদের প্রার্থী বাছাই থেকে শুরু করে ক্যাম্পেইন থেকে শুরু করে সব জায়গাতে আপনার সেই নতুনত্ব আনতে পারছেন কিনা, নাকি আগের মতোই আছেন? এই প্রশ্নটা করছেন, আপনি উত্তর দেন নাই। না, আমি সেটা আমি উত্তর দিচ্ছি। যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বার, আমি বলছিলাম কিন্তু তখন 6 বছর জেল খাটলেন যে অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই অধিকার তো এখন পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই। তো এদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান করে একবার তাদেরকে ক্ষমতায় তো তাদের আনাই উচিত, এবং তারা আনার জন্য প্রস্তুতি নিয়েছে। সেই জায়গাটা থেকে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি কি করে সেটাও দেখার বিষয়, যে তারা কোনো কিছু পিছন থেকে শিখে সামনে কোনো কিছু দিতে পারলো। আপনি আজকে যদি আপনি বলেন গত 1 বছরে, পিঙ্কু ভাই আপনি কি এটা দিবেন না, দল হিসেবে শৃঙ্খলার পরিচয় দিবেন না? শৃঙ্খলার পরিচয় তো অবশ্যই দিবে। সেই আপনি দলের লোকগুলোর সুনামের পরিচয় দিবেন না? জনগণকে আপনাকে ক্ষমতা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ভালো মানুষ। আপনি কিন্তু খেয়াল করেছেন গত 1 বছরে যে দোষী করা হয়েছে একটা পোর্শনের জন্য বিএনপিকে, যে তারা চাঁদাবাজি করেছে কিংবা তারা বিভিন্ন রকম অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল, আপনি দেখেছেন তাদেরকে কিন্তু হাজার 10,000-এর উপরে কিন্তু বহিষ্কার করা হয়েছে, তাদের কিন্তু ব্যাক করা হয়েছে। ব্যাক করার পরে তারপরে এই পর্যন্ত কয়জনেরটা দেখছেন যে তারা আবার নতুন করে সেই কাজটা করছে না। কিন্তু এই জায়গাটা শেখার কথা বলেছি আমি, যে সামনের দিনগুলিতে আপনি যখন তারেক রহমানের নেতৃত্বে দেশে যদি সরকার প্রতিষ্ঠা হয়, তারপরে 2 বছর আপনি দেখেন না, 2 বছর পরে আবার টকশোতে বসি, 2 বছর পর টকশোতে বসি, তখন বিরতি নিয়ে আসি যে কি করলো বিএনপি। আজকে এই বিএনপি পারলো না, কিন্তু আপনারা যখন পারলো না তখন তো আপনারাও সাথে ছিলেন, জামাত ইসলামের 2 নেতা, বড় 2 নেতা, তাদেরকে কেন মন্ত্রণালয় চেঞ্জ করা হয়েছিল?